আমরা মনস্থির করে রেখেছিলাম, মানে যুগপথের প্রত্যেকটা দল বিএনপির নেতৃত্বে আমরা মনস্থির করে রেখেছিলাম যে যখনই আমরা একটা সুষ্ঠু নির্বাচন জনগণকে উপহার দিতে সক্ষম হব, তখনই এই যে যুগপথ আন্দোলনে যারা শরিক আছেন তারা সবাই একত্রিতভাবে নির্বাচন করব। অনেকে বলে থাকে আসলে এনডিএম নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকে, যেহেতু আপনি বলেছেন সামনে একদম ৩০০ আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করবেন, সেই জায়গা থেকে আসলে এনডিএম কি মানে কাউকে প্রতিপক্ষ মনে করে, নাকি তাদের আসলে এক্সাক্ট অবস্থানটা কি, কখনো কি রাজনৈতিক দল হিসেবে কাউকে প্রতিপক্ষ মনে হয় কিনা? দেখেন, আমি জানি না ভাই কে আপনাকে বলেছে বা কারা বলেছে আমরা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকি, কারণ এগেন যেটা বললাম যে রাজনৈতিক দল তো অবশ্যই অধিকারের কথা বলে, সেই জায়গা থেকে আন্দোলনের সংখ্যা বা আন্দোলনের অবস্থানই বাকি 2017 সাল থেকে, আমি পার্সোনালি যদি আরো আগে থেকে, বাট যেহেতু এনডিএম এর জন্ম 2017 সালে, সো 2017 সাল থেকে আমরা আওয়ামী লীগের ডিরেক্ট বিরোধিতা করে এসেছি, এবং মানে সবচেয়ে বেশি আওয়ামী লীগের সমালোচনা যদি কোনো দল করে থাকে তার ভেতরে এনডিএম। আমি হয়তো বলবো এনডিএমই সবচেয়ে বেশি, বাট এগেন আসলে সেটা হয়তো সঠিক নাও হতে পারে, কিন্তু আমার দল, আমার কাছে তাই মনে হয় যে সবচেয়ে বেশি, তবে সবচেয়ে বেশি যারা করেছেন তাদের ভেতরে সবসময় সম্মুখভাগে এনডিএম ছিল। জুলাই আন্দোলনেও সম্মুখভাগে এনডিএম ছিল। এগেন আমি খোঁজ ছিলাম, আমাদের নেতৃবৃন্দ ছিল, প্রচুর নেতৃবৃন্দ আহত হয়েছে, হসপিটালাইজড হয়েছে। সো সেই জায়গা থেকে আমরা কখনোই কোনো কিছুতেই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকি না। আর আপনি সামনে নির্বাচনের কথা বলছেন, এগেন আমি যেটা পরিষ্কার করে বলেছি যে আমরা 300 আসনের তৈয়ারি নিচ্ছি বা তৈয়ারি করছি, কিন্তু আমরা আশাবাদী যে আমরা কোয়ালিশনে নির্বাচন করব। এবং কি কোয়ালিশন? যুগপথ আন্দোলনের কোয়ালিশন, যে জিনিসটা আমরা আরো কয়েক বছর আগে থেকে আমরা মনস্থির করে রেখেছিলাম, মানে যুগপথের প্রত্যেকটা দল বিএনপির নেতৃত্বে আমরা মনস্থির করে রেখেছিলাম যে যখনই আমরা একটা সুষ্ঠু নির্বাচন জনগণকে উপহার দিতে সক্ষম হব, তখনই এই যে যুগপথ আন্দোলনে যারা শরিক আছেন তারা সবাই একত্রিতভাবে নির্বাচন করব। সো এখন আমরা আবার আশাবাদী যে সামনের নির্বাচন 2026 সালের শুরুতে, ফেব্রুয়ারির প্রথম ভাগে যে নির্বাচনটা নিয়ে আমরা আশাবাদী, সেখানে আমরা একসাথে নির্বাচন করবো। বাট তবু রাজনৈতিক দল আমাদের প্রিপারেশন তো থাকতে হবে। মানে আপনি পরীক্ষার কথা যদি চিন্তা করেন যে পরীক্ষার প্রশ্ন আসবে 2টা, এখানে মানে আপনি চুজ করতে পারবেন, তবুও পড়াশোনার জন্য আপনার প্রিপারেশন তো সব টপিকে করতে হবে, ঠিক না? সো আমরা 300 আসনে প্রিপারেশন নিচ্ছি, তবে আমরা এগেন আশাবাদী যে আমরা কোয়ালিশনে নির্বাচন করব। 5 আগস্টের পর থেকে তো আমরা দেখেছি অনেক রাজনৈতিক দল নতুন নতুন করে আসলে আত্মপ্রকাশ করছেন। একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে নতুন রাজনৈতিক দলের যখন উত্থান হয় বা কোনো তরুণদের দ্বারা নতুন রাজনৈতিক দল গঠন করা হয়, তাদের জন্য আপনার আহ্বান কি থাকবে? আমার একটাই আহ্বান থাকবে, এখন মানে আগস্টের পরে যারা রাজনৈতিক যাত্রা শুরু করেছেন বা রাজনৈতিক দল গঠন করেছেন তাদের প্রতি আমার একটা আহ্বান থাকবে যে আপনারা একটু দৃঢ় কনস্টিটিউশন নিয়ে দাঁড়ান। অগস্টের পর যেটা হয়েছে, স্বৈরাচারী সরকার চলে গেছে, এবং যেহেতু যারাই রাজনৈতিক দল গঠন করেছেন অগস্টের পর তারা অগস্টের সৈনিক ছিলেন কোনো না কোনোভাবে, সো সেই জায়গাটা থেকে তারা অনেক সুবিধাও পাচ্ছেন। আমি শুধু এনসিপির কথা বলছি, এনসিপি সরকারি পৃষ্ঠপোষকতা দল, বাট অন্য তরুণরাও যদি এসে থাকেন তারাও একটা পজিটিভ সেন্টিমেন্ট সবার কাছ থেকেই পাচ্ছেন, কারণ তারা জুলাই আন্দোলনের সাথে জড়িত ছিলেন। কিন্তু আসলে তৃতীয় বিশ্বের রাজনীতি অনেক কঠিন জিনিস। আগামী দিনে আজকে পথটা যেমন সেটা মসৃণ আছে, আগামী দিনে এত মসৃণ নাও থাকতে পারে। আমরা রাজনীতি জীবনের শুরু থেকে আন্দোলনের রাজনীতি করে এসেছি, তখন ফ্যাসিবাদ একটা স্বৈরাচারী সরকার ছিল, আজকে এটা নাই, আজকে আন্দোলনের রাজনীতি নাই। কিন্তু কাল পরশু আবার আন্দোলনের প্রয়োজন হবে না। আমরা বিশ্বাস করি যে আওয়ামী স্বৈরাচারী যে জায়গায় দাঁড়িয়েছিল এইটা আর পুনরাবৃত্তি ঘটবে না, বাট তাই বলে ফুল ডেমোক্রেসি থেকে কম আরো অনেক স্টেপস আছে। সো আরো অনেক ধরনের আন্দোলনের সামনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে থাকতে হতে পারে। তো সেই জায়গা থেকে তারা যেন মনোবল না হারায়, তারা যেন শক্তভাবে শক্ত কনস্টিটিউশন নিয়ে দাঁড়ায়, যেটা তারা রাজনীতিতে এসেছে, তারা রাজনৈতিক কর্মকাণ্ডে এসেছে। আজকে যে অবস্থা, সেই অবস্থা যখন টার্ন করে যাবে তখন যেন তারা চলে না যায়, তখনও যেন তারা শক্তভাবে দাঁড়ায়।